শুক্রবার নজর ছিল দিল্লির দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে কি বলবেন। কিন্তু দেখা গেল বৈঠক চলতে চলতেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন, বেরিয়ে বড় অভিযোগ করলেন, বললেন বঞ্চনার কথা বলতে বলতেই মাইক বন্ধ। নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত, আমি রয়েছি রফিক, আর আমাদের সঙ্গে রয়েছেন অমল সরকার। অমলদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন, তিনি একটা বড় অভিযোগ করছেন। এই যে বিষয়টা নিয়ে বিতর্ক, কেন এত বিতর্ক এবং ঠিক কি ঘটেছিল আজকে, আপনি ব্যাখ্যা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হচ্ছে যে তিনি যখন বক্তৃতা করছিলেন তখন ওর মাইক বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই অভিযোগটিকে ভিত্তিহীন বলেছেন। ঠিক। পিআইবির যে ফ্যাক্ট চেক ইউনিট তারা এটাকে বলেছে বিভ্রান্তিকর, মিসলিডিং এই শব্দটি তারা ব্যবহার করেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হচ্ছে একটা অভিযোগ যে 5 মিনিট ওকে বলতে দেওয়া হয়েছিল, তার মধ্যেই বেল বাজিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই বেল বাজানোর অভিযোগটা কেন্দ্রীয় সরকার অস্বীকার করছে, কিন্তু 5 মিনিট 5-6 মিনিট 7 মিনিট বলতে দেওয়া হয়েছিল এই অভিযোগটা তারা অস্বীকার করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় আরেকটি অভিযোগ করেছেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, যাকে এখন মোদী সরকারের একটি ক্র্যাচ বলা হয়, যার ওপর সরকার অনেকটা নির্ভরশীল, যার পার্টির ওপরে, তিনি প্রায় 20 মিনিট বলেছেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে অসমের মুখ্যমন্ত্রী, গোয়ার মুখ্যমন্ত্রী, অরুণাচলের মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, এরা সব 10-15 মিনিট করে বলেছে। ঠিক। এখন ওনার বক্তব্য হচ্ছে যে আমি এত পুরনো একজন প্রবীণ রাজনীতিবিদ এবং আমি রাজ্যের কথা বলতে এসেছিলাম এবং অনেকগুলি রাজ্য এখানে জয়েন করেনি, তাদের কথাও আমি বলেছি, বাংলার প্রতি বঞ্চনার কথাও বলেছি। এইটা এক ধরনের অসৌজন্য একজন মুখ্যমন্ত্রীর মুখের উপরে মাইক বন্ধ করে দেওয়া। যদিও বিতর্কটা মধ্যে তার দুটি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে যে মাইক বন্ধ করা হয়েছিল কি হয়নি, কেন্দ্রীয় সরকার অস্বীকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগে স্থির আছেন যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, বেল বাজানো হয়েছিল। এখন দ্বিতীয় অভিযোগটা যেটা আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গ 42টি সাংসদের রাজ্য, 294 জন এমপির এই বিধানসভা সদস্য, একটা বড় রাজ্য, 10 কোটির ওপর তার পপুলেশন। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ওই সংক্ষিপ্ত সময় বা বরাদ্দ হবে কেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা অভিযোগের বিষয় নয় এখানে, কেন্দ্রীয় সরকার কিন্তু বলছে না যে না, ওনাকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছিল। ফলে এইটা আরেকটি বিষয়। যিনি মুখ্যমন্ত্রী তিনিও 7 বারের এমপি, এবং তিনি 7 বারের এমপি। 91 সালে তিনি প্রথম কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, রেলমন্ত্রী 2 বার হয়েছেন, কোল মিনিস্টার ছিলেন, ইউথ অ্যাফেয়ার্স এবং ক্রীড়া এই বিষয়ের উপর মন্ত্রী ছিলেন। একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, 7 বারের এমপি, যেটা বড় বড় ডিপার্টমেন্ট সামলেছেন। এবং আজকের বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে আমার যতদূর মনে হয় যে রাজনাথ সিং ছিলেন, কিন্তু আমার মনে হয় তার থেকেও মমতা ব্যানার্জির এই সংসদীয় রাজনীতিতে যোগদানটা আরো লম্বা। 84 সালে প্রথম উনি এমপি হন, 84 সালে প্রথম এমপি হন। তো এই যে বিষয়টা, ফলে এইরকম একজন রাজনীতিবিদের প্রতি যে সৌজন্যটা দেখানো উচিত সেইটাও বোধহয় এখানে মেনটেন হয়নি। একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে সময় বেঁধে দেওয়া, সময়, এটা নিয়ে একটা বলা হয় যে আরো অনেকে বলবে, এটা ঠিক কথা, কিন্তু এটা তো কোনো বিতর্ক প্রতিযোগিতা ছিল না যে একটা সময় প্রত্যেক প্রতিযোগী তারা নির্দিষ্ট সময় বলবে, তাদেরকে বেল বাজিয়ে সতর্ক করা হবে, তারপরে একটা সময় মাইক বন্ধ করে দেওয়া হবে। এটা বিতর্ক প্রতিযোগিতা নয়। একজন মুখ্যমন্ত্রী যদি তার বক্তব্য একটু দীর্ঘায়িত করেন তাতে কি অসুবিধা আছে, এটা তো অ্যাডজাস্ট করতে হবে। এবং 7 জন মুখ্যমন্ত্রী যুক্ত হননি এই বৈঠকে, তারা বয়কট করেছেন। ফলে অনেকটা সময় তো এমনিই বেঁচে গেছে, কারণ এই 7 জন থাকলে তারাও তো বলতেন। ঠিক। তাহলে এই জিনিসটা কেন হলো? ফলে এইখান থেকে কিন্তু একটা বড় আপনার এই কথার মধ্যে একটা বিষয় জানতে চাইবো। আপনি বললেন যে চন্দ্রবাবু নাইডু তিনি প্রায় 20 মিনিট বলেছেন। বাজেটের দিনকে আমরা দেখেছিলাম শাসক দল এ রাজ্যের বারবার অভিযোগ করেছে, শুধু শাসক দল না, কংগ্রেস পর্যন্ত, যে মোদির জোট শরিক যারা তাদের রাজ্যকে ভরিয়ে দিয়েছে কিন্তু অন্যান্য রাজ্যকে দেয়নি। আজকেও কি সেরকম মনে হচ্ছে যে তাদেরকে বেশি বলতে দেওয়া হচ্ছে? একটা বিষয়ে প্রথমত হচ্ছে এই যে নীতি আয়োগের বৈঠকটা, এখানেই কিন্তু এই অভিযোগটা, নীতি আয়োগের এই বৈঠক বছরে একবারই হয়, কিন্তু আমাদের পার্লামেন্টে বিরোধী সদস্যরা
বারে বারে অভিযোগ করছেন যে তারা তাদের বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক, এর আগের পার্লামেন্টে এই অভিযোগ অনেকবার উঠেছে, এবারও উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ বক্তব্য যেগুলো নিয়ে কোনো ধরনের অসংসদীয় বিষয় কিছু নেই, জাস্ট কোনো একজন শিল্পপতির নাম এসছে কি প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো মন্তব্য করা হয়েছে, তার জন্য সেই বক্তব্য ছেটে দেওয়া হচ্ছে। তো এইটা কিন্তু একটা বড় প্রবণতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে বিরোধীদের মুখ বন্ধ করার যে অভিযোগ, সে অভিযোগটা কিন্তু ক্রমশ নানান দৃষ্টান্ত থেকে অনেক বেশি মানে কি বলবো, যে অভিযোগটা একটা মান্যতা পাচ্ছে, যে অভিযোগটা সঠিক। তার কারণ সংসদে পর্যন্ত কিন্তু বলতে দেওয়া হচ্ছে। সংসদ বলে আমার মনে পড়লো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, উনি ওই নোট বাতিলের প্রসঙ্গ তুলেছিলেন। স্পিকার বলেছেন যে আগের কথা তুলবেন না, তোলা যায় না। তো সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অমলদা যে আপনারা সেই কংগ্রেস আমলের কথা বিচারিতে কেন? তো এখান থেকে তো অনেকের অভিযোগ রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি। না, এইটাই যে বক্তব্য, আমার প্রথম বক্তব্য যেটা ওইটা, যে একজন মুখ্যমন্ত্রী, যে একটি বড় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যিনি রাজনীতিবিদ হিসেবে তার একটা লম্বা ইনিংস আছে, তার মানে এলেবেলে দুদিনের রাজনীতিবিদ নন, বা কেউ একজন পছন্দ করে তাকে বসিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর আসনে, এরকমও নন। একটা দীর্ঘ রাজনৈতিক স্ট্রাগলের মধ্য দিয়ে এসছেন। এবং শুধু তাই নয়, আমি যদি এই দলীয় রাজনীতির বিষয়টা বাদও দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অর্জনগুলিকে যদি বাদও দিই, পশ্চিমবঙ্গের মানুষের কথা তো তার রাজ্যের কথা বলতে গেলে অন্য কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারেন। বা এখন এইখানেও কিন্তু একটা বড় প্রশ্ন, যে এই সময় বরাদ্দটা কে ঠিক করছেন? একটা জাতীয় মঞ্চে বক্তব্য রাখার সুযোগ, যেখানে প্রধানমন্ত্রী পৌরোহিত্য করছেন এবং যেখানে বছরে একবারই সেই বৈঠকটা হয়, সেখানে এই সময় বরাদ্দটা কোন নীতির ভিত্তিতে হচ্ছে? একটা মানদণ্ড থাকা দরকার, একটা মানদণ্ড থাকা দরকার। তো এইখানেই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা অনেক বেশি সময় বলার সুযোগ পেয়েছেন। এইটা তো কোনো মানদণ্ড হতে পারে না। মানে সব জায়গাতেই যদি আমি আমার দলীয় রাজনীতিকে নিয়ে আসি, আমি সংসদে দলীয় রাজনীতি, বাজেটে দলীয় রাজনীতি, আমার সরকারকে বাঁচানোর জন্য যাদের দরকার তাদেরকে ঢেলে দেব। আবার এইখানে বক্তব্য বলার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে মানে মানে এটা আমার কাছে খুব ছেলে মানুষই মনে হয়েছে, যে এইভাবে সময় বেঁধে দেওয়া। কেউ যদি একটু অতিরিক্ত বলেন, সেটাকে তো অ্যাডজাস্ট করতে হবে। কারণ একজন মুখ্যমন্ত্রী বলছেন, একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, যার একটা বড় রাজনৈতিক আইডেন্টিটি আছে। এবং আমার মনে হয় মানে আজকের বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে উনি সিনিয়র মোস্ট রাজনীতি, হয়তো বয়সে অনেকের থেকে অভিজ্ঞতা অনেক বেশি, রাজনীতির ময়দানে অভিজ্ঞতা অনেক বেশি। নরেন্দ্র মোদীর থেকে ওনার সিনিয়রিটি অনেক বেশি। নরেন্দ্র মোদী 2014-এ এমপি হয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছেন 1984 সালে। ফলে এইরকম একজন রাজনীতিবিদকে যে মানে ভাবনা থেকে, যে ইয়ে থেকে দেখা উচিত, সেইটা কিন্তু করা হয়নি। এটা একটা বড় সমস্যা। একটা বিষয়, আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করছেন প্রেস মিট করে, তখন তিনি একটা বিষয় বলছেন, বঞ্চনা। আমরা দেখেছি, আমি নবান্নে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করেন, বঞ্চনার কথা তিনি সবসময় বলেন। আজকেও কিন্তু নীতি আয়োগের বৈঠকে গেলেন বঞ্চনার কথা বলতে গিয়ে। তো আমার বক্তব্য, নীতি আয়োগের বৈঠকে বঞ্চনার কথা বলতে গিয়ে কেন, মানে এই ঘটনাটা কেন ঘটলো, মানে কি আপনার কি মনে হয়, কেন বলতে দেওয়া হলো না? না, এখন কথা হচ্ছে যে উনি বৈঠকে কতদূর কি বলেছিলেন আমরা তো সব মানে তার বিশদ বিবরণ জানি না, কিন্তু উনি বলেই গিয়েছিলেন যে আমি যাচ্ছি বঞ্চনার কথা বলতে, এবং আমি যাচ্ছি শুধু পশ্চিমবঙ্গের বঞ্চনার কথা বলার জন্য নয়, আমি আরো যে রাজ্যগুলি অবিজেপি রাজ্য, বিশেষ করে যারা বঞ্চিত বা এখন যারা এনডিএ বহির্ভূত দল আর কি, আমি তাদের কথাও ওখানে বলবো। এখন কথা হচ্ছে যে 7 জন মুখ্যমন্ত্রী ওখানে জয়েন করেননি, তাহলে তাদের কথা যদি একজন মুখ্যমন্ত্রী বলতেন, তাহলে আমি বলবো যে রাজনৈতিকভাবে বিজেপি তাদের একটা অনেক বেশি ফেস সেভিং হতো, এবং যারা আসেননি, যোগ দেননি, তাদেরকে বলতে পারতেন যে এই প্ল্যাটফর্মটা ব্যবহার না করাটা আপনাদের একটা রাজনৈতিক মূর্খামি হয়েছে। যিনি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে বলতে দিয়েছি এবং তিনি যথেষ্ট সময় ধরে বলেছেন, কিন্তু এই জায়গাটাও কিন্তু বিজেপি নিতে পারলো না। তাদের যে একটা সংকীর্ণতা, যেটা আমরা খুব ধারাবাহিকভাবে দেখছি, যে
অপোজিশনকে ডিল করার ক্ষেত্রে তারা অনেক সময়তে রীতি বহির্ভূত, সংসদীয় রীতি বহির্ভূত, প্রশাসনিক রীতি বহির্ভূত সমস্ত ঘটনা ঘটাচ্ছে, সেই জিনিসটা কিন্তু খুব মানে মারাত্মক প্রবণতা। এবং আরো একটা বিষয় এখানে আমি বলবো যে একজন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করা আমরা কিন্তু অতীতেও দেখেছি, মানে সবসময় দেখেছি যে সরকারি সংস্থাগুলি কখনো রাজনৈতিক বিবাদে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা খণ্ডন করে নির্মলা সীতারামন এই কথা বলেছেন, এইটা পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো দিতেই পারে, ঠিক। কিন্তু আজকে যেটা দেখা গেল যে পিআইবি তার ফ্যাক্ট চেকিং ইউনিট তারাও একটা টুইট করে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মিসলিডিং। ঠিক, একটা সরকারি সংস্থা একজন রাজনীতিবিদ কাউন্টার করে, ঠিক আছে, আমাদের কিন্তু আমাদের যে রাজনৈতিক প্রশাসনিক যে ঐতিহ্য তাতে কিন্তু এটাই আছে যে কোনো মানে আমলারা ফোর ফ্রন্টে এসে কখনো আরেকজন রাজনীতিবিদ, এবং যেখানে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তার বক্তব্যে কাউন্টার করছে। কিন্তু এটাও একটা নতুন ট্রেন্ড এখানে তৈরি হয়েছে। রাহুল গান্ধী অগ্নিবীর নিয়ে কিছু কথা বলেছিলেন, দেখা যাচ্ছে যে সেইটা কাউন্টার করার জন্য একটা সেনা দপ্তর থেকে প্রেস রিলিজ ইস্যু করা হলো। নর্মালি আমরা দেখতাম যে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন অথবা প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র থেকে বলে দেওয়া হতো। এই যে অফিসারদের এগিয়ে দেওয়া হচ্ছে, উনি রাহুল গান্ধী কদিন আগে গিয়েছিলেন মানে নিউ দিল্লি স্টেশনে, তো সেখানে তিনি ওই মোটরম্যানদের সঙ্গে কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন, সেটাকে কাউন্টার করে নর্দার্ন রেলের পিআরও তিনি স্বয়ং ভিডিও বার্তা দিয়েছেন যে রাহুল গান্ধী যাদের সঙ্গে দেখা করেছেন তারা এখানকার কেউ নয়। এখন একজন রাজনীতিবিদ যিনি সরকারিভাবে বিরোধী দলনেতা, তার বক্তব্য কাউন্টার করার জন্য এই যে পোশাক মানে অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের এগিয়ে দেওয়া হচ্ছে, মানে এইটা কিন্তু একটা খুব বিপজ্জনক প্রবণতা। অমলদা, নীতি আয়োগ তো নরেন্দ্র মোদীর সময় হলো, কিন্তু এর আগে তো ছিল প্ল্যানিং কমিশন। সেই সময় সেখানে যারা মুখ্যমন্ত্রীরা যেতেন তাদের কি অভিজ্ঞতা ছিল? না, আমি পশ্চিমবঙ্গ দিয়েই বলতে পারি যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারাও এই যোজনা কমিশন, যেটা প্ল্যানিং কমিশন আগে ছিল, সেই বৈঠকে যোগ দিতেন এবং তারপর তারা প্রেস কনফারেন্স করতেন। কখনো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি জ্যোতি বসু যে তাকে একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছে যে এইটুকু সময় আপনি, একটা অনুযোগ ওরা করতেন যে আমাদের রাজ্যের নাম ইংরেজি আলফাবেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল, শেষে বলতে এক্স্যাক্টলি। এখন এই বক্তব্যটা তো এটা ঘটনা যেটা আমি বলছিলাম যে কে কতটা বলতে পারবে এই মানদণ্ডটা ঠিক হওয়া উচিত, মানে একটা কোনো সাইন্টিফিক পদ্ধতিতে অনুসরণ করা উচিত, কোনো ব্যক্তি বিশেষের কথায় তো হতে পারে না। তো কিন্তু জ্যোতিবাবু যেটা একাধিকবার উনি বলেছেন যে অনেক কংগ্রেসের চিফ মিনিস্টার আমাকে, তারা যেহেতু বলতে পারবেন না কারণ তাদের দলের সরকার দিল্লিতে, তারা আমাকে বলে দিতেন যে আপনি এই বিষয়গুলো যদি বৈঠকে বলেন, তো আমি সেগুলো বলেছি অনেক কথা। এখানে আপনাদের সামনে আমি যে কথাগুলো বলছি তার অনেকগুলো কিন্তু কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের ও বক্তব্য, তারা দলে এগুলো মানে এই বৈঠকে বলতে পারবেন না দলীয় কারণে, আমাকে দিয়ে বলিয়েছেন। তার মানে কি? তার মানে জ্যোতি বসু বরাবরই কেন্দ্রের বঞ্চনার বিষয়টা নিয়ে একটা দীর্ঘ বক্তৃতা ওখানে করেছেন এবং উনি বেরিয়ে এসে রাজ্য কি বলেছে না বলেছে তার খুঁটিনাটি বিশদে বলতেন। ফলে এখন যেটা বোঝা যাচ্ছে, বা বুদ্ধদেব ভট্টাচার্য তাই করেছেন, তার মানে বুদ্ধদেব ভট্টাচার্য বেরিয়ে এসে বলতেন যে আমি পশ্চিমবঙ্গের কথা বলেছি এবং যে নীতিগুলো অনেক রাজ্যের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলো আমি বলেছি। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের কথা বলতে গিয়ে এক্স্যাক্টলি বন্ধ হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে তার মানে এই কালচারটা কোথাও ছিল না, যে এই যে একটা বিতর্ক প্রতিযোগিতার মতন যে একটা নির্দিষ্ট সময়ের পর একটা ওয়ার্নিং বেল বাজবে, তারপর একটা ফাইনাল বেল বাজবে। নীতি আয়োগকে কিন্তু ঠিক এই জায়গায় নামিয়ে আনাটা ঠিক নয়, এবং যেখানে এরকম একজন পলিটিশিয়ান যার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তিনি একটা রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী টানা, তো এগুলোকে কনসিডারেশনে রাখা উচিত। এটাকে কি বলবো যে এটাকে রাজনৈতিক প্রশাসনিক সৌজন্যের অভাব হয়ে যাচ্ছে। এটা মোদি গভর্নমেন্ট বুঝতে পারছে না যে রাজ্যগুলোকে এইভাবে যদি উপেক্ষা করা হয়, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের যদি এভাবে উপেক্ষা করা হয়, তাহলে ভারতবর্ষের মতো দেশে কিন্তু অনেক ধরনের বিপদ মাথাচাড়া দেবে। ঠিক, মানে এই যে বঞ্চনার যে বিষয়টি, এটাও যদি সবসময় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই জিনিসটা খুব দানা বাঁধতে শুরু করে, তার থেকে কিন্তু অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়গুলো মাথায় রেখে পদক্ষেপ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে এত বড় অভিযোগ করছেন, এই বিতর্ক বা এই চর্চা এখনই থামছে না। কিন্তু আমার একটা প্রশ্ন অমলদা, এই আজকের ঘটনার পরে ফায়দা কার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি? দেখো, রাজনীতি তো এটা নিয়ে চলবে, এটা তো স্বাভাবিক। আমার যেটা মনে হয়
যে বিজেপি, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে বিজেপি অনেক বড় রাজনৈতিক ফায়দা নিতে পারতো, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 20 মিনিট কি 25 মিনিট বলতেন, তাহলে যে মুখ্যমন্ত্রীরা, অর্থাৎ কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী, আরো অনেকে যাননি, অর্থাৎ ইন্ডিয়া জোটের যে মুখ্যমন্ত্রীরা যাননি, তাদের উদ্দেশ্যে বলতে পারতেন যে দেখুন এই প্ল্যাটফর্মটাকে আপনারা উপেক্ষা করলেন, কিন্তু যিনি করেননি তিনি কিন্তু তার পুরো সুবিধাটা পেলেন। ফলে নীতি আয়োগের বৈঠকের যে যোগদানের যে গুরুত্বটা, সেটাও কিন্তু মোদী সরকার তুলে ধরতে পারত। কিন্তু একটা রাজনৈতিক সংকীর্ণতার জন্য আমার মনে হয় যে এই বিষয়টাতে ফাইনালি তৃণমূল একটা মাইলেজ পেয়ে গেল। তাদের যে ধারাবাহিক অভিযোগ যে বাংলার প্রতি বঞ্চনা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছিলেন যে 1,70,000 কোটি টাকা এরকম একটা কিছু অঙ্ক দাঁড়িয়েছে, যেটা পাওনা। তো এই যে গোটা জিনিসটা, এই বিষয়টাই একটা বড় মাইলেজ পেয়ে গেল বলে আমার মনে হয়। এবং আজকের দিল্লি এবং পরবর্তীকালে তৃণমূল এবং বিজেপি, তারা যে বিবৃতির লড়াইটা শুরু হয়েছে, সেখান থেকে আমার মনে হয় ফাইনালি সাধারণ মানুষের কাছে মেসেজটা কিভাবে যাবে, তাতে কিন্তু এইটা একটা বড় মানে হবে যে এটা একটা অসৌজন্য হয়েছে একজন মুখ্যমন্ত্রীর প্রতি। আমাদের এদিকে নজর থাকবে, আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।